আজ আমরা আলোচনা করব পৌরাণিক কাহিনী নিয়ে, অর্থাৎ পৌরাণিক কাহিনীর সঙ্গে ইতিহাসের সম্পর্ক। পৌরাণিক কাহিনী কি তার আগে আমাদের জানা প্রয়োজন প্রাগৈতিহাসিক শব্দটি কি, অর্থাৎ প্রাগৈতিহাসিক শব্দটির সঙ্গে আমাদের পরিচিত হওয়া সবার আগে প্রয়োজন। প্রাগৈতিহাসিক শব্দটির অর্থ হচ্ছে এটি একটি এমন সময় যে সময় মানুষের ইতিহাসের কোনো উপাদান পাওয়া যায় না, অর্থাৎ মানুষের কার্যকলাপ তো ছিল কিন্তু তার কোনো লিখিত উপাদান আমাদের কাছে নেই। সুতরাং সেই সময়টাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। তো পৌরাণিক কাহিনী আমাদেরকে প্রাগৈতিহাসিক যুগ সম্বন্ধে জানতে কিন্তু সাহায্য করে, অর্থাৎ যে সময়ের ইতিহাস আমরা বৈজ্ঞানিকভাবে পাই না সেই সময়ের ইতিহাসকে জানতে আমাদের সাহায্য করে পৌরাণিক কাহিনীগুলি। তোমরা দেখো, আজকের থেকে প্রায় ৩০-৪০ লক্ষ বছর আগে মানুষের উৎপত্তি এই পৃথিবীতে, কিন্তু আমরা ১ লক্ষ বছর আগের ইতিহাসও আমরা কোনো লিখিত উপাদান পাই না। ১ লক্ষ কেন, ৫০,০০০ বছর আগেরও কোনো ইতিহাসের লিখিত উপাদান পাই না, ১০,০০০ বছর আগেরও কোনো লিখিত উপাদান পাই না। তাহলে এই যে এত বছর, লক্ষ লক্ষ বছর, মানুষ তো তার কাজ করে গেছে, মানুষ তো তার অবদান রেখে গেছে এই পৃথিবীতে, কিন্তু আমরা জানি না কি কি ঘটনা ঘটেছে তখন, সেটা আমরা জানি না। সুতরাং সেই ঘটনাগুলিকে জানতে আমাদের কিছুটা সাহায্য করে এই পৌরাণিক কাহিনী, অর্থাৎ এই পৌরাণিক কাহিনী দিয়েই আমরা অতীতের প্রাগৈতিহাসিক সময়ের ইতিহাসটাকে একটু নিরূপণ করার চেষ্টা করি। এবার আসি পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য, মানে এর ক্যারেক্টারগুলো কি ছিল, বৈশিষ্ট্যগুলো কি। পৌরাণিক কাহিনী সবসময় আমরা উত্তরাধিকার সূত্রে পাই, উত্তরাধিকার সূত্রে কিন্তু পাই পৌরাণিক কাহিনীগুলো। এগুলো এমন সময়ের ঘটনা যখন মানুষ লিখতে জানতো না, তখনকার ঘটনা কিন্তু এই পৌরাণিক কাহিনীগুলি, সেগুলোই বংশ পরম্পরায় মৌখিক শ্রুতির মাধ্যমে আমাদের কাছে একের পর এক এসেছে। সুতরাং সেগুলো আমরা উত্তরাধিকার সূত্রে কিন্তু পাই। দ্বিতীয়ত, প্রাগৈতিহাসিক বিবরণ, অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলি প্রাগৈতিহাসিক সভ্যতার কথা আমাদেরকে জানায়। সে সময় মানুষের জীবনযাত্রা কেমন ছিল, মানুষের আচার আচরণ, চাল চলন, সমাজের অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্ম কিরকম পরিস্থিতিতে ছিল, সেগুলো জানতে সাহায্য করে আমাদের এই পৌরাণিক কাহিনী। এর পরের অংশে তৃতীয়ত, অলৌকিক জগৎ। পৌরাণিক কাহিনীতে সব সময় একটি অলৌকিক জগৎ যুক্ত থাকে, অর্থাৎ বাস্তবের কথা তো থাকেই, কিন্তু তার সঙ্গেও একটি অলৌকিক জগতের কথা যুক্ত থাকে, অর্থাৎ এমন একটি জগৎ যেখানে মানুষ যেতে পারে না সহজে, অর্থাৎ মানুষের ধরাছোঁয়ার বাইরে, যেটা হয়তো মৃত্যুর পরে যাওয়া সম্ভব যদি সৎ কাজ, ভালো কাজ করা হয়। সেই অলৌকিক জগতে কারা থাকেন? যারা ধর্মীয় বিশ্বাস করে, তাদের ধর্মের দেবতারা, দেবীরা সেখানে থাকেন, সেখানে অধিষ্ঠান করেন, আমরা যেটাকে স্বর্গ বলি। পৌরাণিক কাহিনীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমাজের অতীত পরিচয়, অর্থাৎ আমরা অতীতে কেমন ছিলাম, কি ছিলাম, কি ছিল আমাদের পরিচয়, আমাদের কার্যকলাপ আমাদের পরিচয় অনেকটা বহন করে। আমরা সেগুলো কিভাবে পরিচালনা করতাম, আমাদের জীবন কেমন ছিল, আমাদের বংশ পরম্পরা কেমন ছিল, আমাদের কার্যকলাপগুলি কেমন ছিল, এগুলো জানতে সাহায্য করে কিন্তু পৌরাণিক কাহিনী। অর্থাৎ পৌরাণিক কাহিনীর মধ্যে এই সকল বৈশিষ্ট্য কিন্তু মিলেমিশে একাকার হয়ে আছে। এরপরে আসি বিধি নিয়মের স্বীকৃতি, অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলিতে নানা রকম বিধি নিয়ম থাকে, অর্থাৎ মানুষের কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটি ভালো, কোনটি খারাপ, কোনটি আইনত, কোনটি আইন বিরুদ্ধ, এগুলো নানা রকম বিধি নিষেধ কিন্তু পৌরাণিক কাহিনীগুলোতে থাকে। সেগুলোই কিন্তু আমাদের সমাজে প্রচলিত হয়।
আমাদের সমাজে এখন বিধিনিয়মগুলো কোথায় আছে? আমাদের আইনে আছে, আমাদের সংবিধানে আছে, লিখিত আকারে আছে। তখন তো সেটা সম্ভব ছিল না, তখন সেটা ছিল না। তখন সেই সামাজিক ব্যবস্থাগুলি, সামাজিক বিধি নিষেধ নিয়মগুলি থাকতো সেই পৌরাণিক কাহিনীর নানা রকম ঘটনায়। সেগুলোই মানুষ ঐতিহ্য সহকারে দিনের পর দিন কিন্তু বহন করে এসেছে, মেনে এসেছে। এর পরের একটি অংশ জীবনের অর্থবহতা, অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলি আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। একজন মানুষ কিভাবে তার জীবন অতিবাহিত করবে, কিভাবে তার জীবন অতিবাহিত করা উচিত, সেগুলো বিষয়ে নানা রকম ধ্যান ধারণা দিয়ে থাকে এই পৌরাণিক কাহিনীগুলি। পৌরাণিক কাহিনীর দৃষ্টিভঙ্গি নিয়ে এখন আমরা আলোচনা করি। পৌরাণিক কাহিনীগুলি কি কি ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে ছড়াচ্ছে, তার মধ্যে প্রথম হচ্ছে ঐতিহাসিক ব্যাখ্যা। অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলি আমরা ইতিহাসকে ব্যাখ্যা করতে সাহায্য নিতে পারি। সেই কাহিনীগুলি সাহায্য নিয়ে আমরা ইতিহাসকে নতুনভাবে ব্যাখ্যা করতে পারি। কারণ পৌরাণিক কাহিনী ছাড়া প্রাগৈতিহাসিক ইতিহাসের ব্যাখ্যা আমাদের কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং তাদের সাহায্য নিয়েই কিন্তু প্রাগৈতিহাসিক ইতিহাসের কথা, মানুষের অতীতের কথা কিন্তু আমরা ব্যাখ্যা করব। পৌরাণিক কাহিনীর মধ্যে দ্বিতীয় অংশটি হচ্ছে পশু কথা। এখানে বেশিরভাগ পৌরাণিক কাহিনীতে, সেটা ভারতীয় হোক, গ্রিস দেশীয় হোক, রোমান হোক বা ইউরোপীয় যে কোনো দেশের হোক, বেশিরভাগ পৌরাণিক কাহিনীতে পশু কথা থাকে, অর্থাৎ পশুদের কথা। যেখানে পশুদের কথায় বলা হয়, মানে পশুরা মানুষের মতো আচরণ করে, তারা কথা বলতে পারে, সেখানে তাদের মধ্যে নানা রকম তাদের জীবনে নানা রকম ঘটনা ঘটে যায়। সেই সকল ঘটনাগুলি থেকেই মানুষ নানা রকম নীতি শিক্ষা দেয়। পৌরাণিক কাহিনীগুলোতে পশুদেরকে নিয়ে একটি অংশ থাকে, অর্থাৎ পশুদের জীবনযাত্রা মানুষের জীবনযাত্রায় যেন প্রতিফলিত হয় তার ব্যবস্থাটি সেখানে করা হয়েছিল। প্রত্যেকটি পশু সেখানে মূর্ত প্রতীক, মানুষের মতোই সমস্ত ঘটনা ঘটাতে পারে, এমনভাবেই সেগুলো লিখিত হয়েছিল। তৃতীয়ত, পৌরাণিক কাহিনীর দৃষ্টিভঙ্গি, তৃতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে রূপকথা। সেখানে রূপক মানে অলৌকিক কিছু থাকবে, যেটা আমাদের সাধারণ চিন্তাধারার বাইরে। আমরা সাধারণভাবে যে সকল চিন্তাধারা করি তার বাইরে অলৌকিক কিছু চিন্তাধারা পৌরাণিক কাহিনীতে কিন্তু থাকে, সেগুলোকে বলা হয় রূপকথা। অর্থাৎ সেই রূপকথাতে মানুষের যে কাহিনীগুলো থাকে, সেই কাহিনীগুলোতে থাকে সেখানে বেশিরভাগই নামগুলো হয় উজ্জ, অর্থাৎ বেশিরভাগই নাম থাকে না। সেখানে এমন ভাবে লেখা থাকে, এক যে ছিল রাজা, এক যে ছিল রানী, তার দুই ছেলে, এরকম মানে বিভিন্ন রকম ভাবে সেগুলো লিখিত থাকে। বা কিছু কিছু ক্ষেত্রে তাদের নাম থাকলেও বাস্তবের নামের সঙ্গে তাদের কোনো মিল থাকে না। সুতরাং এগুলোকে আমরা বলি রূপকথা। অর্থাৎ এই রূপকথার গল্প পৌরাণিক কাহিনীতে কিন্তু মিলেমিশে আছে। এরপর চতুর্থত হচ্ছে পুরাণ, পৌরাণিক ধর্মতত্ত্ব। পৌরাণিক ধর্ম মানে মানুষের জীবন সৃষ্টি হওয়ার পর থেকে মানুষ তো একটা সময় গিয়ে ধর্মকে মানতে শুরু করেছে। এইবার সেই ধর্ম কখন থেকে সে মানতে শুরু করলো, তারপরে তার ধর্মীয় জীবনযাত্রা কিরকম পরিস্থিতিতে ছিল, কি কি ধর্মীয় আচার আচরণ তারা পালন করত, ধর্মীয় বিধিনিষেধ তারা পালন করত, সেগুলো কিন্তু পৌরাণিক কাহিনীর মধ্যে লিপিবদ্ধ আছে। তো এ গেল পৌরাণিক কাহিনীর দৃষ্টিভঙ্গি। এখন আমরা জানি পৌরাণিক কাহিনী বিস্তার, যেটা কোথায় কোথায় প্রচলিত ছিল। পৌরাণিক কাহিনীগুলি শুধুমাত্র যে ভারতবর্ষে প্রচলিত ছিল তা কিন্তু নয়। পৌরাণিক কাহিনী বিশ্বের প্রায় প্রতিটি দেশেরই এক একটি অংশ বলা যেতে পারে। তাদের ইতিহাসের, প্রাগৈতিহাসিক ইতিহাসের একটি অংশ সেই দেশের পৌরাণিক কাহিনীগুলি। সেটা যেমন ভারতের ক্ষেত্রে আছে, আমরা পরবর্তীতে খুব রিচ এবং বেশি পরিমাণে যেটা পাই গ্রিস দেশে আছে, আবার আছে রোমান দেশও।
রোমান সভ্যতাতেও এই পৌরাণিক কাহিনীগুলি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। সেগুলোর সূত্র এখনো আমরা পাই। তবে একথা জেনে রাখা ভালো যে রোমান সভ্যতায় যে সকল পৌরাণিক কাহিনীগুলো পরিচিত বেশি লাভ করে সেগুলি কিন্তু এসেছিল আবার গ্রিস দেশ থেকে। মানে বেশিরভাগই গ্রিস দেশের পৌরাণিক কাহিনীগুলি রোমান সভ্যতায় চলে যায়। তো এভাবে পৌরাণিক কাহিনীগুলো কিন্তু এক দেশ থেকে আরেক দেশ, মানে দেশান্তর ঘটে, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। এই ঘটনাগুলি কখনোই কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যদি পৌরাণিক কাহিনীগুলি যদি দেখি যে ভারতবর্ষের পৌরাণিক কাহিনীগুলি এই অঞ্চল থেকে এই অঞ্চলে সীমাবদ্ধ, বা ভারতের একটি সুন্দর একটি ম্যাপ আছে, এর বাইরে কিছু না, তা না, কিন্তু এর বাইরেও অনেক কিছু। অর্থাৎ তার নির্দিষ্ট কোনো এলাকা নেই, সে এলাকার বাইরের কথা চিন্তা করে হচ্ছে এই পৌরাণিক কাহিনীগুলোতে। কোনো পৌরাণিক কাহিনীর একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা দেশ দেশান্তর যার কোনো নাম নেই বা অলৌকিক কিছু নাম দেওয়া আছে বা এক যে ছিল দেশ, এরকম ভাবে সেগুলোকে কিন্তু উপস্থাপন করা হয় পৌরাণিক কাহিনীর মাধ্যমে। এখন আমরা জানি পৌরাণিক কাহিনী আমাদের ইতিহাস জানতে কিভাবে সাহায্য করে। আমরা আগেই বলেছিলাম যে প্রাগৈতিহাসিক সভ্যতার ইতিহাস আমরা জানি না, সেগুলোর কোনো লিখিত উপাদান নেই। সুতরাং পৌরাণিক কাহিনীগুলোই একমাত্র আমাদের অবলম্বন সে সময়ের ইতিহাস জানতে। পৌরাণিক কাহিনীগুলোতে যে সকল ঘটনা লিপিবদ্ধ আছে সেগুলো কিন্তু সব প্রাগৈতিহাসিক সময়ের ইতিহাস। সেটার মধ্যে কিছু অতিরঞ্জিত আছে, কিছু ভেজাল অবশ্যই আছে, কিন্তু তার মধ্যে কিছু সত্যও আছে। সেগুলোকে উদ্ধার করে ইতিহাসের লেখাকে আরো সহজ সরল করে তোলাই হচ্ছে পৌরাণিক কাহিনীর অন্যতম উদ্দেশ্য। সুতরাং পৌরাণিক কাহিনীগুলো আমাদের অতীত ইতিহাসকে জানতে অনেকটাই সাহায্য করে। তারপরে যদি দেখি কিভাবে ইতিহাসকে সাহায্য করে, দ্বিতীয়ত পৌরাণিক কাহিনীগুলিতে কিন্তু অনেক ক্ষেত্রে সাল তারিখও লেখা থাকে। শুধুমাত্র প্রাগৈতিহাসিকের কথাই যে শুধু সেখানে থাকে তা না, পরবর্তী সময়ের কথাগুলোও থাকে এবং সেগুলো সাল তারিখ উল্লেখ করেও কিন্তু থাকে, বিভিন্ন সময়ের উল্লেখ করে থাকে, যার ফলে আমরা ওই সাল তারিখগুলি এবং সময়গুলি সম্বন্ধে জানতে পারি। কোন সময় কি কি ঘটনা ঘটেছিল তার একটি বিবরণ আমরা তৈরি করতে পারি, বা ইতিহাসে পরবর্তীতে আমরা যে সকল উপাদান পাই সে সকল উপাদানের সঙ্গে এই সাল তারিখগুলি মিলিয়ে আমরা একটি ঘটনা প্রবাহ তৈরি করতে পারি। অর্থাৎ সত্য খাঁটি একটি ইতিহাস আমরা কিন্তু তৈরি করতে পারি। তৃতীয়ত বংশ তালিকা নির্ণয়। বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলিতে বিভিন্ন বংশের কথা থাকে, সূর্য বংশ, চন্দ্র বংশ, নানা রকম বংশের কথা কিন্তু থাকে। সূর্য বংশের রাজা, তার উৎপত্তি কিভাবে, তার পরবর্তীতে কারা কারা এলো, কারা কারা কিভাবে সেই রাজত্ব করে গেছে, সেই ঘটনাগুলি কিন্তু সেখানে লিখিত থাকে। অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলি দিয়ে সেখানকার যে বংশ তালিকাগুলি আছে সেই বংশ তালিকাগুলি আমরা বর্তমানে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন থেকে প্রাপ্ত ঐতিহাসিক উপাদানের সঙ্গে মিলাতে পারি, তাদের রাজবংশের তালিকা আমরা মিলাতে পারি। যেমন আমাদের প্রাচীন ভারতে কুষাণ বংশ, ব্যাকটেরীয় বংশ, শক, এই যে বংশগুলি, এই বংশগুলির যে বংশ তালিকা সেগুলো কিন্তু অনেক পৌরাণিক কাহিনী থেকে আমরা মিলিয়ে নিয়েছি এবং তার মধ্যে অনেক ক্ষেত্রে সত্যতা প্রমাণিত হয়েছে। সুতরাং বংশ তালিকা তৈরিতেও পৌরাণিক কাহিনী আমাদের অনেকটা সাহায্য করে। চতুর্থত হচ্ছে ধারাবাহিকতা, ইতিহাসের ধারাবাহিকতা। পৌরাণিক কাহিনীগুলো কোনো একটি নির্দিষ্ট সময়ের ঘটনা নিয়েই লেখা হয় না, অনেক হাজার হাজার বছরের ইতিহাসের কাহিনীগুলো একটি কাহিনীর মধ্যে থাকে। একটি কাহিনীর মধ্যে 1000, 2000, 3000, 5000, 10,000 বছর আগের কথা, আরো তার আগের কথা, হাজার হাজার বছর আগের কথা একটি কাহিনীর মধ্যেই ধাপে 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 কিন্তু এসেছে। ফলে এই ধাপগুলি দেখে কোন ঘটনার পরে কোন ঘটনা, কোন ঘটনার পরে কোন ঘটনা, কোনটির পরে কোনটি আমরা কিন্তু ধীরে ধীরে সাজাতে পারি। আর সেটা ইতিহাস তৈরির জন্য একটি মোক্ষম অস্ত্র।
যেমন পৌরাণিক কাহিনীগুলো আছে দেখেই আমরা এটা বলতে পারি রামায়ণ আগে মহাভারত পরে। এগুলো পৌরাণিক কাহিনীগুলো আমাদেরকে এই সত্যতাগুলোকে যাচাই করতে সাহায্য করে। এবং শেষ যেটা আসে সেটা হচ্ছে প্রাচীন ঐতিহ্য। মানে আমাদের এই মনুষ্য জাতি, মানে আমাদের এই যে মনুষ্য জাতি এখন আমরা যেভাবে আছি পৃথিবীতে, আমরা তো এখন যেভাবে আছি আজও তো এরকম ছিলাম না। আগে আমাদের পূর্বপুরুষদের ধ্যান ধারণা, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, খাদ্য সবকিছুই আলাদা ছিল। তো সেই যে প্রাচীন ঐতিহ্যগুলি 1000 বছর আগে কেমন ছিল, 5000 বছর আগে কেমন ছিল, 10,000 বছর আগে কেমন ছিল, তারও আগে কেমন ছিল, সেগুলো কিন্তু জানতে সাহায্য করে এই পৌরাণিক কাহিনীগুলি। আমাদের অতীত ঐতিহ্য, মানে অতীতে আমাদের বংশের জনগণ কিভাবে জীবন অতিবাহিত করত, তাদের সাংসারিক জীবনের, সমাজ জীবনের যে ঐতিহ্যগুলি, সেগুলো আমরা আস্তে 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 কিন্তু এই পৌরাণিক কাহিনীগুলো থেকেই জানতে পারি। ওই কাহিনীতেই সে সময়ের মানুষ কিভাবে ধর্মচারণ করত, কিরকম আচার ব্যবহার করত, পরস্পরের প্রতি কিরকম ব্যবহার করত, তারা কি কি জিনিস পরিধান করত, মানে কি কি জিনিস জামা কাপড় পরত, কি কি জিনিস খেতে পছন্দ করত, কিভাবে সমাজে মেলামেশা করত, সমাজের কিরকম গণ্ডি তারা তৈরি করেছিল, এরকম নানা ঘটনার ইতিহাস, নানা ঘটনা লিপিবদ্ধ আছে এই পৌরাণিক কাহিনীগুলিতে। তো সেই পৌরাণিক কাহিনীগুলি কিন্তু আমরা বর্তমানে নানা রকম ভাবে বিচার বিশ্লেষণ করি এবং সেই আমাদের ঐতিহ্যগুলিকে, যেগুলো আমরা ধারাবাহিকভাবে এখন পর্যন্ত আমাদের মধ্যে এসেছে, সেগুলো কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করতে পারি। শেষে একটি শুধুমাত্র উদাহরণ দিই। আমরা এখন প্লেনে চড়ি, হেলিকপ্টারে চড়ি, মানে প্লেন হেলিকপ্টার, মানে আকাশে ওড়ার জন্য, পাখিদের মতো আকাশে ওড়ার জন্য নানা রকম যন্ত্রের কিন্তু আবিষ্কার হয়েছে। কিন্তু আমাদের অতীতে কিছু পৌরাণিক কাহিনী আছে, কিছু ধর্মগ্রন্থ আছে যেখানে আকাশে ওড়ার যন্ত্রের কথা কিন্তু সেখানে লিপিবদ্ধ আছে। তাদের মধ্যে তোমরা সবচেয়ে পরিচিত একটি ঘটনা, যেটা রামায়ণে লেখা আছে, তোমরা জানো রামায়ণে যখন রাবণ সীতাকে হরণ করে তখন লঙ্কায় গিয়েছিলেন কিসে চড়ে? পুষ্পক রথে চড়ে, যেটাকে বিমানের সঙ্গে তুলনা করা হয়। আবার রাম রাবণকে বধের পরে নাকি বিমানে চড়ে অযোধ্যায় এসেছিলেন। এই বিমান বলতে কিন্তু প্লেন বা হেলিকপ্টার বলছি না, কিন্তু কোন একটি যন্ত্রের কথা তারা বলতে চেয়েছেন, বিমান নামক সেই যন্ত্র। সেই বিমান নাম থেকে আমরা এখনো প্লেন হেলিকপ্টারকে বিমান হিসেবে, প্লেনকে আমরা বিমান হিসেবে বলি, সেই বিমান থেকে এসেছে শব্দটা। তো সেই বিমান নামক কোন যন্ত্রের উল্লেখ কিন্তু রামায়ণে আছে। এখন সেটা সত্য হোক বা মিথ্যা হোক সেটা বড় প্রশ্ন না, সেটা বড় প্রশ্ন এটা তো সেখানে উল্লেখিত আছে একটা পৌরাণিক কাহিনীতে, যে আকাশে ওড়ার যন্ত্র তখন প্রচলিত ছিল। এখন ছিল কিনা সেটা পরের কথা, নাও থাকতে পারে, কিন্তু কল্পনা তো মানুষের মধ্যে ছিল যে হ্যাঁ, আকাশে ওড়ার মতো যন্ত্র তৈরি করা যায়, বা ছিল, বা আগে ছিল, এখন নেই। তো এই ঘটনাগুলোকে জানতে কিন্তু আমাদের সাহায্য করে এই পৌরাণিক কাহিনীগুলি। সুতরাং এভাবেই আমরা ইতিহাসকে পুনর্গঠন করতে পারি পৌরাণিক কাহিনীগুলো দিয়ে, যেগুলো অতীতের অনেক কথা আমাদের জানতে সাহায্য করে। অনেক কিছু তার মধ্যে অতিরঞ্জন আছে, অলৌকিক আছে, সেগুলোকে বাদ দিয়ে মূল অংশটিকে আমরা ধরে আমাদের ঐতিহাসিকটা কঠোর পরিশ্রম করে মূল ইতিহাসকে সেখান থেকে তুলে আনছেন। আমরা এভাবেই জানছি আমাদের অতীতের ইতিহাস। আগামীকালেও আমরা এইভাবেই আস্তে আস্তে আমাদের ইতিহাসকে আরো সমৃদ্ধ করতে পারব।